মুহূর্তে শওকত মোল্লাকে ভাঙড় থানায় আনা হলো। এই মুহূর্তে একেবারে দেখতে পাচ্ছেন শওকত মোল্লাকে ভাঙড়। তার নামে অনেক কেস নেই, ডায়েরি নেই, কিছু নেই। কেন এনেছে আমি তো নিজেই বুঝতে পারছি না। সাধু পুরুষ, ঠিক আছে, তো উনি তো সাধু ছিলেন, এখন সব ঘেঁটে ঘেঁটে বার করছে পুলিশ। নানান কিছু কেস বেরোচ্ছে, মহিলাদের উপর অত্যাচার, লোকের ঘর ভাঙচুর, এখনও বাকি রয়েছে। জীবনতলা আর ভাঙড় হয়েছে, এরপরে বিজয়গঞ্জ, কাঁচিপুর থানা, এগুলো বাদ আছে। অনেক কিছু বেরোবে না। নমরুদ, মানে ইবলিশ, ফেরাউন, বহুত বড় বড় শয়তান হারমাদরা ছিল, তাদের পতন হয়েছে, ওরও হবে, ওরও শেষ হবে। জেলে পচে পচে মরবে ও, যেভাবে মানুষের ওপর অত্যাচার করে রেখেছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওর একটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে মানে তাদের বিরুদ্ধে বড় বড় কথা বলা, ফুরফুরের বিরুদ্ধে বড় বড় কথা বলা, তাদের খাতা খোলা, এসব নানান কিছু কুকর্ম মানে মানে কুবক্তব্য বলে রেখেছে। তার পাপের সাজাও পাচ্ছে এবং আগামী দিনে পাবে। আমি খুব বেশি ওকে নিয়ে আর বলতে চাই না, এমনিও ফিনিশ, এটা ক্লোজ চ্যাপ্টার। ভাঙড় বিধানসভার মধ্যে পড়ে বোদরা অঞ্চল। এটা বোদরার ঘটনা। বোদরা বাজারের একজনের দোকান জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছিল, বাড়িঘর ভেঙে গুড়িয়ে দিয়েছিল, তাকে মারধর করেছিল, এলাকা ছাড়া করে রেখেছিল দীর্ঘদিন। তো সে আমাদের রিলেটিভই হয়। তার মামলার পরিপ্রেক্ষিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজ্জাক খান, যারা যিনি মার্ডার হয়েছিল কিছুদিন আগে ভাঙড়ে, তারা স্ত্রীও শওকত মোল্লার বিরুদ্ধে মুখ খুলছেন। তাহলে এই তারা মৃত্যুতেও শওকত মোল্লার হাতে রয়েছে বলে মনে করেন? হ্যাঁ থাকতে পারে। ওর এলাকায় তো কান পাতলেই তো খালপাড়ের একটা মাতাল আছে, সেই করিয়েছিল খুন। সে এখন মোটামুটি গা ঢাকা দিয়ে আছে। তারপরে ওই শওকত মোল্লাকে যে এনআইএ বোমবাস্টিং কেসে যে ওনাকে নিয়েছে, ওই কেসের মূল আসামি তো ক্যানিং পূর্বে তোমাদের বর্তমান বিধায়ক। সে তো চাটা তৃণমূলে গিয়ে কোনো রকমের গা বাঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার দেখলাম কারো ছাদের উপর গিয়ে স্বাধীনতাকে পতাকা তুলেছে। তো মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে, বলেছেন যে আইনের শাসন হবে, শাসকের আইন হবে না। তাকে এখনও কেন এনআইএ ধরছে না, আমরা চিন্তা করে মানে উঠতে পারছি না। তাকে ইমিডিয়েট কাস্টাডিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার দরকার। শওকত মোল্লা কেন একা যাবে? ওই বোম ব্লাস্টিং কেসে তো অনেকেই আসামি, তার মধ্যে তো এখনও তো অনেকে বাইরে ঘুরে বেড়াচ্ছে। এখানেতে নানান মানুষ নানান প্রশ্ন করছে, তো এইগুলো প্রশ্নগুলো জবাব দিতে হবে। তোমার চাটাতে গেলে বেঁচে গেল। রাজ্জাক ভাইয়ের স্ত্রী বারবার দাবি করে এসছে যে আহসান মোল্লা, আহসান মোল্লা, তাকে কেন প্রশাসন এখনো গ্রেফতার করছে না কেন, কি ব্যাপার, ওগুলো পুলিশ প্রশাসন বলবে। তবু যারা পাপ করেছে তাদের কাউর ছাড়া হবে বলে আমার মনে হয় না। আমাদেরও এখনও অবধি মুখ্যমন্ত্রীর মতো আইনের শাসন জারি হচ্ছে বলে এখন অনেক কিছু আমরা ভরসা আস্থা রাখতে পারি বা রাখছি। দেখা যাক, সেটা সবে তো মাত্র 100 দিন হলো। আর সে চাকরি তো আউট হয়ে গেছে, ও তো ঢপের চাকরিও দিয়েছিল, বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছিল, অনেক কিছু প্রলোভন দেখিয়েছিল, এবং তাদের একটা কিছুই দেখে না, তাদের দেখেও না, তাদের সংসার কীভাবে চলছে খবরও নেয় না। এরা কেউ নেই তো, সবাই গা ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ নেই। বললাম তো, স্বাধীনতা দিবসে একটা পতাকা তোলারই লোক নেই, দলের এরকম অবস্থা। আমি এখন এই পৃথিবীতেই আছি, কিন্তু কোনো দলে নেই। আমার প্রয়োজন নেই আর। আমি এই দলটার জন্য অনেক কিছু করেছি, সারা ভাঙড়ের মানুষ জানে, পশ্চিমবাংলার মানুষ জানে, এবং যাদের উপকার করে দিয়েছি তারা জানে। সমালোচক যারা আছে তারা সমালোচনা করবে পিছনে। তো এই পার্টির জন্য জীবন যৌবন অনেকটাই চলে গেছে। বিরোধী রাজনীতি করে আমরা রাজনীতির জায়গায় এসেছি, সিপিএমের বিরুদ্ধে আমরা লড়াই করে এসেছি। তো আর নতুন করে আর এই বিরোধীতে যাওয়ার মতো আমার সময় নেই। এই যারা চাটছে তারা আবার অন্যদিকে গিয়ে চাটাচাটি করছে। আমাদের ওসব প্রয়োজন নেই। অন্যায় কিছু হলে সমাজে, সে যেই হোক না কেন, সমাজে অন্যায় যে বা যারা করবে তাদের বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন কিছু আসে, আমরা এমন জায়গায় বাস করি, আমরা চুপ করে বসে থাকা লোক না। মানুষের উপর অত্যাচার করলে ফের আবার পরিস্থিতি বুঝে আবার সেই রকম জায়গায় হবে। তাই বলে কোনো দলের মানে চাটা দলের বা তোমার ওই তোলাবাজ দলের প্ল্যাটফর্মে গিয়ে আমার রাজনীতি করতে হবে, ওই মানে দুদিন এখন আমার আসেনি। আচ্ছা, আমরা দেখেছিলাম যে শওকত মোল্লাকে ক্যানিংয়ের পূর্ব বিধানসভা জীবনতলা থানায় তাকে নিয়েছিল, জীবনতলা বাজারে ঘোরানো হয়েছিল। সেরকম কিছু হতে পারে কি এখানে?
না, আমি তো এটা ঠিক বলতে পারবো না, তবে মানুষ তো কালকে নিয়ে আসার সময় প্রচুর মানুষ জমেছিল, বিক্ষোভ দেখাচ্ছিল, হলেও হতে পারে, না হলে না হতে পারে, এই বিষয়ে আমার ঠিক জানা নেই। কালকে কখন আনা হয়েছিল? রাত্রে 9টার দিকে। বিক্ষোভটা দেখাচ্ছে কেন? শওকত মোল্লা তো 100 কোটি টাকার রাস্তা পাস করলো, তিনি বলেছিল যে আমি কাজ করব, যথেষ্ট কাজও করছিল, তারপরে বিক্ষোভ দেখাবার কারণ? রাস্তাটা যে পাস করেছিল ওরা সরকারি টাকা, এবং সরকারি টাকা 100 কোটি টাকা 10 কোটি ও নিয়ে নিয়েছে কাজের আগে। আর যে কাজগুলো এখানে তারপরে হয়েছিল বা হচ্ছে, গিয়ে দেখুন, সে রাস্তাটা রাস্তা নেই। একটু ভাঙড়ের প্রত্যন্ত গ্রামে ও যে টাকাগুলো পাস করে নিয়ে এসেছিলো, তাতেই তো 10% টাকা ও খেয়ে নিয়েছিল। এবং যে কন্ট্রাক্টাররা তার ওর জামাই, ওর ছেলে, ওর ওই বন্ধু শামসুল, শহীদুল থেকে শুরু করে ক্যানিংয়ের যারা আছে, তারাই তো সব কাজ পেয়েছিল। আবার কারা? ও ভাঙড়ে এসে লুটে বুটে খাওয়ার জন্য ভাঙড়ে এসেছিলো, আর কিছু খুন খারাপি করে আমাদের মতো যারা পলিটিক্যাল সেন্স যারা করি, আমরা যারা রাজনীতি করতাম, আমাদেরকে বসিয়ে দিয়ে ও হারমাদ, মাতাল, মোদো, তোলাবাজ, নারী ধর্ষণকারী, পাচাটুয়া, আগাছা কুগাছাদের নিয়েও রাজনীতি করতো। বর্তমানে ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম যখন ভোট চাইতে গিয়েছিল, বলেছিল যে ক্যানিং থেকে ভাঙড় খুব দূরে নয়, আমি সুখেও থাকবো, দুঃখেও থাকবো। এখন তার এলাকায় দেখা যাচ্ছে না, ক্যানিং পূর্বের মানুষ হতাশায় দিন কাটাচ্ছে। আমি প্রথম থেকেই বলে এসেছি, ওটা পরগাছা, ও পাচাটুয়া, ও জীবনে মানুষের ভোটেও জিতিনি, মানুষের ভোটেও কোনো দিন জিতিনি। ও হয় ওয়াক ওভারে জিতেছে, না আমার হাতে পায়ে ধরে জিতেছে, নাহলে শওকতবাদ ধরে জিতেছে, এবার ওই ইভিএম চুরি করে জিতেছে, ওর কাজই হচ্ছে এই। সুতরাং ও মানুষের কোনো কাজে লাগে না, আর ও কোনো কাজে ইউজ হয় না। ওসব বলবে অনেক বড় বড় কথা, কাজের কাজ কিছু করে না ও। আর একটা কথা হচ্ছে, বিষয়টা হচ্ছে মানে ও যখন তখন রং বদলাবে। ওরা দুই ভাই ভাঙড়ে, ওদের বিশ্বাসঘাতক মানে বেঈমান নামে ওরা পরিচিত। ওরা কার সঙ্গে বেঈমানি করেনি, আর ওরা করবে মানুষের জন্য কাজ। আগে কোনো কিছু মিডিয়াতে বললে ঝড়াং করে লাভ মেরে উঠতো, ওর ভাই আরও যা সব নাম করছো মতো মাতালটা। আমি বলছি তো, বলুক দেখি, কাউন্টার দিক না দেখি, ও তো বাড়ির পাশেই বাড়ি। বলে ওদের বেকার, ওদের সম্পর্কে বলে কোনো লাভ নেই। এই এলাকায় থেকে আপনারা ভাঙড়ে তৃণমূল কংগ্রেস করে এসেছেন, আপনি আরাবুল সাহেব আগে থেকে, সেই দলের এরকম অবস্থায় কি বলবেন আপনি, যে দলটাই হেরে যাওয়ার পরে দলটাই বিলীন হয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জির হাতে আর কিছু নেই, রাগ নেই, এমনটা কেন? এর জন্য সম্পূর্ণ তো অভিষেক ব্যানার্জি দায়ী। সব তোলাবাজ যারা মানে দিতে পারে, মানে ভাগ বাঁটোয়ারা দিতে পারে, 30-70 ভাগ যারা দিতে পারে, তারাই নেতা। তাদের সমাজে কোনো গ্রহণযোগ্যতা নেই, তারা পুলিশের ক্ষমতা বলে তারা নেতা হয়েছিল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে ক্ষমতা দিয়ে পাইলট কার, জেট প্লাস সিকিউরিটি এইসব দিয়ে রেখেছিল। আদবে তারা জননেতা না, জননেতা তৈরি করতে পারি না, নিজেও হয়েও নি, বড় তোলাবাজ হয়েছিল, আর ও তোলাবাজই তৈরি করেছিল। ওর কারণেই দলটা শেষ হয়েছে। যুবরাজ, মমতা ব্যানার্জির নীতি আদর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ও দেশের দিশারি, আগামীর কাণ্ডারি আমাদের এখানকার পাচাটুয়া করে বলতো, সম্বোধন করতো, ঠিক আছে? তো ওইসব ও না, জননেতা। যে জননেতা সে সবাই জানে কে জননেতা বর্তমানে বা আগে আগে বিগত দিনে ছিল। তাকে যদি রাখা হতো ওই দলটায়, তাহলে আজকে তৃণমূলের এই হালটা হতো না, আর এখানে বিজেপির জন্মও হতো না। আজ 100 দিন পূরণ হচ্ছে বিজেপি সরকারের, বিষয়ে কিভাবে দেখছেন, কতটা কাজ করতে পেরেছে? নজরে আছে, নজরে আছে, স্ক্যানারে আছে, এখন এই নিয়ে কিছু বলবো না। তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি দেখছেন, থাকবে দলটা না বিলীন হয়ে যাবে? চাটাও থাকবে না, এটাও থাকবে না, দুটো কেউ থাকবে না। চাটাদের পিছনে লোক নেই, নেতারা আছে, এমএলএ আছে, এমপি আছে, কিন্তু বাইরে বেরোলে ডিম আছে। আর এদের তো মমতা ব্যানার্জি যতক্ষণ না অভিষেকটারে বাদ দেবে, ততক্ষণ না এই দলটা থাকবেই না। রাজ্যের বিরোধী দল নেতা আপনি চাঁটা বলছেন। তো বলছি তো, আমি যেটা বলছি সেটা বাস্তব কথা, মানুষের কথা, পশ্চিমবাংলার মানুষের কথা, সত্য কথা। বামফ্রন্ট ক্রমশই বিরোধী আসনে ফিরে আসছে, বামফ্রন্ট ফিরবে বাংলায়, পশ্চিমবাংলায়, কি মনে করেন? বুড়ো বয়সে বামফ্রন্টটা যাদের মাজা মেঘা, তারাও বলেছিল আমরা ঘুরে দাঁড়াবো, তো এরাও ঘুরে দাঁড়াতে পারে। নতুন নতুন ছেলেরা এসছে তো, অনেকেই করছে, চেষ্টা করছে। আপনি বহুদিন রাজনীতি করছেন, কেমনভাবে দেখছেন এইটা ঘুরে দাঁড়ানোটাকে? ঘুরে দাঁড়ানো কি সম্ভবপর হবে? অসম্ভব বলে তো কিছু নেই রাজনীতিতে। আর এরা যারা এসছে ক্ষমতায়, আর যারা বিগত দিনে ছিল, তারা 50 বছর এই দিদি থাকবেন, সরকার থাকবে বলতো না নেতাগুলো, তারা তো চাটায় এখন ঢুকে গেছে। 50 বছরে মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই, তো হয়ে গেল 15 বছরে ডুমফুর ফটাস। তো এরা যারা এসছে তারা কি মনে করে 50 বছর থাকবে না? এরা বলছে 100 বছর থাকবে, বলতেই পারে, তো এরকম হয় না। তো যে আই হোক না কেন, ফের আবার নতুন কেউ আসবে,
এখন এত তাড়াতাড়ি বলে দেয় 100 দিনে কে আসবে না আসবে? আবার তো বিকল্প কিছু না কিছু হবে, এই সরকারের আবার পতন হবে, অন্য কেউ আসবে, ততদিন আমরা বেঁচে থাকবো কিনা ঠিক নেই। এখন ভাই যে জিনিস নিয়ে বলতে হবে সেটা বলো, সরকারটা নিয়ে কি বলতে হবে বলো। আর বেশ কিছু মানুষ বলছে যে শুভেন্দু সরকার খুব অল্প দিনেই জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। এই প্রসঙ্গে আপনার কি মত? যে মানুষগুলো বলছে তারা বলছে, আবার তাদের বিরুদ্ধে মতামত মানুষ রয়েছে, তারাও বলছে যে না মোটামুটি এসে কাজ করছে, কথা কাজে ঠিকঠাক আছে, এখনও অবধি ঠিকঠাক আছে, করছে, করার চেষ্টা করছে, আগামী দিনে দেখা যাক কী করবে। আবার বেশ কিছু কাজ অনেকের খারাপ লেগেছে, ঠিক আছে, মানে কোনো একটা সম্প্রদায়কে নিয়ে একটু আজে বাজে কথাবার্তা বলছে, বেশি গা বেঁধানো কথা বলছে, পিন ফোটানো কথা বলছে। আমি তো মনে করবো যে কটা কাজ করেছে, কয়েকটা কাজ আমার খুব ভালো লেগেছে। যেন আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবরা বলে বলে হয়রান যে মহরমেতে তাজিয়া বার করো না, অস্ত্র বার করো না, ডিজে বাজাতে বারণ করছে, সে কথা বলে বলে কেউ শোনে না। এখন বিজেপি সরকার একই দিনই সব কথা শুনিয়ে দিয়েছে। এতে তা আমি বিশেষ করে বিরাট খুশি, মসজিদের ইমামরা খুব খুশি। এই যে আপনি শওকত মোল্লার কথা বলছেন, আমি একটু বিগত দিনের কথা বলবো। শওকত মোল্লাকে যেমন অবজারভার করা হলো, আপনি ছিলেন, আমি বিরোধিতা করেছিলাম, আমার অবজারভার কেউ মানি না সব। আপনি বিরোধিতা করেছিলেন, তারপরে এমন কি হলো বেশ সমর্থন করতে হলো, এই ভিতরের রহস্যটা? ওই তো রাতারাতি হুমকি, ভাইয়ের ব্যবসা বন্ধ করে দেবে, এখানে আমার চলাফেরা বন্ধ করে দেবে, খুন করে দেবে, মার্ডার করে দেবে, রাত্রিবেলা ফোন করে সকালবেলা ডেকে জীবনতলা প্রেস করতে বাধ্য করেছিল আমাকে, এই অভিষেক করিয়েছিল, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। মানুষের কথা বলা, আমার মতো নেতার যারা আবার জন্মলগ্ন থেকে তৃণমূলটা করেছে, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল এই শওকত মোল্লা আর তার হারমাদরা। আমার বাড়িতে গিয়ে দুবার হামলা করেছে ওই খালপাড়ির এক মাতাল দলবল নিয়ে গিয়ে শওকতের কথায়। এদের সব কৃতকর্মের ফল এরা ভোগ করবে, এর উপরওয়ালা থেকে ভোগ করাবে, তা বলে শেষমেশ তো আমরা আছি, অসুবিধা নেই। সবে তো একটা মানে 100 দিন হলো, সময় এখন আছে। শওকত মোল্লাকে মোটামুটি আপনাকে বাধ্য করা হয়েছিল যে অবজারভার মেনে নিতে? হ্যাঁ, আমাকে জোর করে বাধ্য করিয়েছিল, আমাকে সকাল 8টার সময় উঠে গিয়ে ওখানে প্রেস করতে হয়েছিল জীবনতলায়। আমি সব দিন ভুলে যাইনি, এই অভিষেকই করিয়েছিল।